তো নেক্সট আরোপটা হইল কি আপনার যে আপনি বড় টাইট মানুষ, আপনার কাছে বলেন মানে গরিব দুঃখিয়া মানুষ আইলে আপনি একদম মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়া কেউ রোড মনে করো 5,000 10,000 রিকোয়ারমেন্ট, খুব গরিব মানুষ আইছে, আপনি বলেন 20 টাকা 30 টাকা দিয়া এরারে আপনি দেন। 2021 ইলেকশনও আপনার প্রপার্টি দেখা গেছে 29 করোড় সামথিং। তো যেটা বরাক ভ্যালিত কোনো এমএলএ এরকম হইছে না যেন তখন টাইমের ভিতরে ফার্স্ট 2বার 3বার এমএলএ হইয়া মানে লাখ টাকা ডাইরেক্ট করুর এরাও মানে কত করুর হয়ে গেছে আপনার। আর যেটা হইছে অফিসিয়াল ইয়ে দেখাইছে, নন অফিসিয়ালি তো আর শোনা যায় যেন এরকম যে দক্ষিণ করিমগঞ্জ সারা ফার জঙ্গলের মালিক আপনি। আপনার উপরে আর একটা আরোপ হইল গিয়া, আপনি যখন সর্বপ্রথম ইলেকশনও আপনি পার্টিসিপেট করছিলা তখন এজ পার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডাটা যেটা আপনি দিছিলা এটা মানে আপনার প্রপার্টি দেখাইছিলা বিলো 10 লাখ। তো এরপরে যখন গেছেন 15 লাখ 20 লাখ হয়েছে, কিন্তু লাস্ট যখন 2021 ইলেকশনও আপনার প্রপার্টি দেখা গেছে 29 করোড় সামথিং। তো যেটা বরাক ভ্যালিত কোনো এমএলএ এরকম হইছে না যেন তখন টাইমের ভিতরে ফার্স্ট 2বার 3বার এমএলএ হইয়া মানে লাখ টাকা ডাইরেক্ট করুর এরাও মানে কত করুর হয়ে গেছে আপনার। আর যেটা হইছে অফিসিয়াল ইয়ে দেখাইছে, নন অফিসিয়ালি তো আর শোনা যায় যেন এরকম যে দক্ষিণ করিমগঞ্জ সারা ফার জঙ্গলের মালিক আপনি। তো আরোটা আপনি ক্লিয়ার করেন জনতার সামনে। আমি যখন প্রথম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি, এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার আগে এটা ইলেকশন গাইডলাইনের একটা ইয়ে আছিল যে আপনার যখন আপনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবা করার সময় আপনার ক্যাশ কত আছে, আপনার জুয়েলারি কত আছে, আপনার ল্যান্ড প্রপার্টি কত আছে, ওই ধরনের একটা হিসাব দেওয়া লাগে। হিসাব দিতে গিয়া আমি যেমন আমার টুকুর বাজার ফুসমে অনো একটা রবার বাগান আছে, নিশ্চয়ই ওনাকে দেখছেন ফিশারি রবার বাগান আছে। এই রবার বাগানটা হইল 1,000 বিঘা রেকর্ডে, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো 300-400 বিঘা হইব। এই পুরো বাগানটা আমি এমএলএ হওয়ার 4-5 বছর আগে আমি 5 লাখ টাকা দিয়ে লইছিলাম। এটা আমি লইছিলাম না, অ্যাকচুয়ালি সিদ্দিক গাজী আর আমরা ইকবালে তখন তো এরা আমার লগেও বসলাম, পরে এরা একটা জনের লগে মাত কথা করিয়া তারা ঠিক করছিলাম। পরে তারা কইলে আমরা ইনো গিয়া কিতা করতাম, তুমি নেও গিয়ে ও এটা লইছিলাম আমি 5 লাখ টাকা দিয়া সারা খান আগেও লওয়ার পরে সেই সময় আমার যেটা বেলু আমি ধরছি মনে করেন 5 লাখ টাকা ধরছি সারায়, এখন ইনো কেয়ার বিকের 20 লাখ টাকা যেখানে লইছিলাম 5 লাখ টাকা দিই, এখন এখানোর রেকর্ডে আছে 1,000 বিঘা, প্র্যাকটিক্যালি আছে হয়তো 400 বিঘা নাই 300 বিঘা হইব। এখন কেয়ার বিকের 20 লাখ টাকা 10 লাখ টাকা 12 লাখ টাকার তো নিচে নাই এক কেয়ার, ঠিক আমার তকদিরে দিছে নানি। এখন 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 হইল গিয়া আমি ল্যান্ড প্রপার্টিটা ধরছি, এখন তো আমি হোক 20 লাখ টাকা করে ধরছি। আমি যদি কম ধরি, কম ধরলে তো আমি ধরতাম পারতাম, আমি তো মনে করো এখন আমার আছে 1,000 বিঘা, আর আমি যদি এক কেয়ার যদি 10 লাখ টাকা করেও ধরি তা বেলু হতে দাঁড়ার কোনো কয়েক কোটি টাকা দাঁড়াই যান নানি। ওভাবে টোটাল ল্যান্ড ভ্যালু যেমন আমি ও আন্দারি গাঁও আমার নজির শাহ আমার 20 কেয়ার জমিন 5,000 করে লইয়া দিছিলাম। আমি যখন প্রথম এমএলএ আই তখন আমার কইছিল একজন ভট্টাচার্য করি একজন কিতাব ভট্ট আসলা, তাই আমার কইলা বাতিও যা তুমি ওখান লই লাও। আমি কইলাম আমি জিও লই কিতাব লা লই লাও তুমি, তোমার কামও লাগবে রে বা। 5,000 টাকা করে কেয়ার লইয়া দিছিলাম। আজকে তো এটা আমার কেয়ার বিকের 2 লাখ 2.5 লাখ টাকা করি। ও যে বেড়াজাল আমি লইছিলাম 7,000 করে কেয়ার লইছিলাম, এক লোকে ওলা মনে হয় 35-40 কেয়ার। এখন কেয়ার বিকের মনে করে রোড সাইডে তো 50-60 লাখ টাকা, এখন তো আমার তকদিরে দিছে। তো নেক্সট আরোপটা হইল কি আপনার যে আপনি বড় টাইট মানুষ, আপনার কাছে বলেন মানে গরিব দুঃখিয়া মানুষ আইলে আপনি একদম মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়া কেউ রোড মনে করো 5,000 10,000 রিকোয়ারমেন্ট, খুব গরিব মানুষ আইছে, আপনি বলেন 20 টাকা 30 টাকা দিয়া এরারে আপনি দেন। তো আপনার কাছে অত বেশি পয়সা থাকার বাদে একটু আগে আপনি কইছেন যে আপনার নসিব আপনার লাখে ব্যবহার করছে, আপনার পয়সা অত বেশি হয়েছে, এরপরে ওখানে আপনি গরিব দুঃখিয়া মানুষের একদম সামান্য টাকা দিয়ে আপনি এখানে তারারে দেন। এখন কত হইল দেখুন, নির্বাচনের আগে গত নির্বাচন যখন আমি আরিছি, এই নির্বাচনের আগের নির্বাচন আমরা রানু খান সাহেব
যেন গেছেন মসজিদও 1 লাখ টাকা, কোনো 2 লাখ টাকা, কোনো 50,000, যেন গেছেন বাঁকা বড় বড় অ্যামাউন্ট দিছেন নানি। মানুষে কইছেন এক বেটা আইছে, এখন তোমার টাকা পাওয়া যাইব। বুটো জিতার বাদে তানুকান যখন বুটো জিতিলা, এখন ই যে টেকা যা মনে করেন আপনি টেকা দিতা, আপনার যদি যত প্রপার্টি থাকুক, মানুষ তো আমিও এবার তো ভোট পড়ে 90,000 ভোট পেয়েছি। এখন মানুষের একটা চাহিদা থাকে, কিছু গরিব মানুষও থাকেন আর কিছু এমনি মানুষও থাকেন, সব মানুষের টাকা চায় না। চায় একদল মানুষের হয়তো কোনো সুবিধায় অসুবিধায়, খেয়ে হয়তো বেমারে আজারে, কিছু গরিব মানুষ সারাই টাকা চাওয়া আয় না, কিছু একদল মানুষ আয়। কিন্তু আমরা যে 10 টাকা 20 টাকা তো কোনোদিনও আমরা দিছি না, দিলে একটু বড় অ্যামাউন্ট দেই, কিন্তু আপনি কত বড় দিবা? আপনি যদি 1,000 টাকা করেও দেন, ডেইলি যদি আপনি 50 জন মানুষের দেন 50,000 টাকা লাগবে, মাসও আপনার 15 লাখ টাকা লাগবে। আপনি 15 লাখ টাকা তো ইনকাম টাকা লাগবে। এখন 15 লাখ টাকা যদি আপনি ইনকাম যদি আপনি মনে করেন আয় করলা, আপনি যে গুণ আপনার হয়তো আপনার বেতন আছে কত লাখ টাকা, 1.5 লাখ টাকা, আগে এখন তো ধরা বাড়ছে, আগে তো আছিল 50,000 60,000 টাকা। আপনি দিতে গেলে তো আপনি শুরু করা লাগবে। আপনি যদি হাত খুলিয়া দেন, আমরা মানুষের ধারণা হইল যে MLA বুট দিলাইছি, শহীদুল আলম চৌধুরী কইসলা যে মানুষ আপনার MLA বানাইলাম, MLA বানানোর বাদে মানুষের বেশিরভাগ মুসলিম মানুষের এটা অনেকের কিছু চাহিদা থাকে যে এখন MLA যখন বানাইছি এখন তাই আমার কলতা দিতা। এখন বেটা কইতে কইতে বাধা কইছিল যে বাবা তোর বুটটা আমি স্ক্রু ড্রাইভার থাকলে কোথাও খুলিয়া নে গিয়া, দয়া করে যদি স্ক্রু ড্রাইভার থাকে তো কোথাও খুলিয়া নে গিয়ে আমার আর আইয়া সাতাইস না। এখন হইল কিছু, এখন হইল কি মানুষের এমন ভাবে আপনি বুঝবা, কিন্তু আউরি মানুষে এমন ভাবে চাহিদা আইয়া চাইব যে এন টাকা দেন না, এন টাকা দেন, কিন্তু আমার কাছে কোনোদিন খালিয়া দেখে ফিরিয়াও গেছে না। পয়সা হয়তো বেশও কম দেয়, আপনি বেশি টাকা দিতে দিয়ে আপনি টাকাটা আনতে হইতে, আপনি আর্নিং করতে কমতে হইতে, আপনি আনতে গেলে আপনি তো এই সমষ্টির প্রায় এবার তো আমার 4 নম্বর কাউন্সিলের, কিন্তু এমন একটা স্কিম যে 4 নম্বর টার্ম মাঝে একটা স্কিম আছে, যখন যে স্কিমটা এবেলে মারিয়া খাইলিছেন না, ওই স্কিমটা থেকে টাকা তুলিয়া নিছেন গিয়া না, ওই স্কিমটা খরচ হইন না, না অমুক স্কিমটাতে গিয়া তাইন ফায়দা লইয়া গেছেন গিয়া, এইলে একটা হইতা নাই। আমার টাকাটা ভাবার সোর্সটা কই? আমি যদি কোনো সোর্স থেকে যদি টাকা রুজি করতাম পারি না, তাই মানুষের দিতাম রাখিলা। আজকে আমি যদি খোলা হাতে টাকা দিই, তো আমি একবার থেকে দুর্নীতি করে আমি টাকা আনা লাগবো, আনিয়া মানুষের দেওয়া লাগবো। আমি আনতামও পারিয়ান না, দিতামও পারিয়ান না, যার কারণে একটা লিমিটের ভিতরে যে পরিমাণ আমার ইনকাম আছে ওই পরিমাণে আমি দিয়ার। যদি আমভাবে যদি তোমরা অবাই থাকি আনতো, অবাই থাকি আনতো, এনতে কুদাইয়া টাকা লইতো, এনতে কুদাইয়া টাকা লইতো, এনতে টাকা দিত, দেখা যায় 2 লাখ দিলে তো, 50,000 দিলেই তো। আমি 2 লাখ কোনোদিন করছি না, খেরোরে কোনোদিন হ্যারাসমেন্ট দিছি না, খেরোরে কোনোদিন হ্যারাসমেন্ট দিয়াও পয়সা লইছি না। গতিকে এই ধরনের অভিযুক্ত কোনোদিন আমার এগেন্স্টে দিছেও না, কারণ কেউ দিতে পারতেও না। যার কারণে আমি এইভাবে দুর্নীতি করিয়া যদি টাকা লইতাম তো বেশ করে দিলাম, মনে দুর্নীতি করি আমি টাকা লইতাম পারছি না, গতিকে আমি আমার লিমিটের ভিতরে টাকা দিই। ধন্যবাদ। তো নেক্সট আরোপ ওইখান থেকে। বিভিন্ন দেশের মানুষে শ্রাদ্ধ বা বিভিন্ন গ্রহ যাওয়ার চিন্তাধারা ঘরের, ওই সময়ে আমদার কনস্টিটুয়েন্সি বা আমদার আসামের মানুষে বারিশার সময় জুতা ভাত দিয়া কিলা মেন রোড গিয়া উঠিত ফেক না চানিয়া, ও চিন্তাধারা করে। তে আমি দেখতে দেখতে গেছিলাম বালিয়া, তালতলা, এই যে রাস্তাগুলা, বা বিশেষ করে আপনার রাস্তাও, বা নিয়ামতকানি LP স্কুল তো লইয়া করে রেল সড়ক পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাগুলার অবস্থা করে কাহিল। এই রাস্তা বিষয়ে আপনার কিতা পদক্ষেপ নিত্রা? আর যদিও আপনার টার্ম যেটা কাজগুলো হয়েছে, আপনার বাই বা আত্মীয়স্বজন যারা কন্ট্রাক্টর আসলে অভিযোগ ওটাও যে কাজ করেন 1 বছর ভিতরে ফিস শেষ হইয়া যায়, গীতা কাজ কিতা আবার দেখুন ওই যে সমস্ত পিচ রাস্তা, ফাঁকা রাস্তা এখন এজ পার গভর্নমেন্ট এস্টিমেট 1 কিলোমিটার রাস্তা করতে গেলে 70 থেকে 80 লাখ টাকা লাগে। এখন 70 থেকে 80 লাখ টাকা, এখন মনে করেন কেউ বিরোধী দলের কোনো অভিযোগ MLA এর উপরে অভিযোগ করলো যে আপনি ওই রাস্তাটা করলেন না, বা রুলিং পার্টির এজেন্ডা করলো ওই রাস্তাটা করলেন না, আস্তে 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 দিয়ে বেশ মাথাবাতি করিও না।
এখন যদি সরকার থেকে কোনো ফান্ড যদি আপনি পাইন না, এই রাস্তাগুলো আপনি করবা কিলা? এখন হইল আমি কইলাম তো আজকে প্রায় আমরা 2 বছর যার গিয়া, 2 বছরের মাঝে একমাত্র আমিও এমএলএ, এই বরাকর মাঝে 2 এমএলএ রে 3 এমএলএ রে দেওয়া হয়েছে 10 কোটি টাকা করিয়া। এর মাঝে আমি একজন আর শিলচরের 2 জন, বিজেপির ওগুলো দেওয়া হয়েছে না, 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আর এখন ওই যে 26 কিলোমিটার আমি কইলাম নির্মাণ আর নবীকরণ আর উন্নতিকরণ, এটা এখনো কেউ ইমপ্লিমেন্ট করতে পারছেন না। জাস্ট টেন্ডার ওপেনিং হয়েছে সারা আসামও, আর তো কোনো স্কিম দেওয়া হয়েছে না। এখন কত হইল ও যে নিয়ামত খানির যেটা রাস্তা, আমি বর্ডার এরিয়া দেখিয়া নিয়ামত খানির রাস্তাটা আমি দরিয়ায় দিছি, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আজকেও নিয়ামত খানির মানুষ 2-3 জন আমার লগে আলোচনা করিয়া গেছেন কিছু আগে। এখন এটা ফার্স্ট ফেজ ওইটা আইছে না, ফার্স্ট ফেজের 2টা রাস্তা আইছে, একটা আইছে আলমখানি আর একটা আইছে সিদুর্গাপুর থেকে নয়াবাজার, ফার্স্ট ফেজও আইছে 2টা। এখন নিয়ামত খানির যেটা রাস্তা, নিয়ামত খানির রাস্তা বর্ডারও দরিয়ে দেওয়া হয়েছে। এর আগে যেটা সিএম স্পেশাল প্যাকেজ থেকে আমি রাস্তাটা করছি, এটা আছিল 3400 মিটার, 3.5 কিলোমিটার রাস্তা আছিল। আমরা যে 12 যে আমরা এমএলএ সাহেব তাই কন্ট্রাক্টরের উপরে কমপ্লেন করছেন, কন্ট্রাক্টরের উপরে কমপ্লেন করছেন যে কমপ্লিট করবে না, তখন এই কামটা ক্যান্সেল করে অন্যরে দেওয়া হয়েছে। এখন 3.5 কিলোমিটার রাস্তা রিএস্টিমেট করে আধা খান হয়ে গেছে, যেটা 3 ফাঁস আছিল এটা 3 মিটার হয়েছে, যার কারণে একদিকে ফাঁস কমছে, একদিকে লেন্থ কমছে। এখন আপনি যেমন অভিযোগ করছেন আপনার আত্মীয়জন যারা এরা কাম করছেন না, আমার আত্মীয়জনের যে কাম যেগুলো করছেন কিন্তু কোনো কামের রাস্তায় লাগেছে না বাঙ্গিয়া। আমার মনে হয় এক বাইয়ে কন্ট্রাক্টারে করছে রাস্তা হয়তো 2টা বা 3টা, এর ব্যস্ত করছে না। কিন্তু সারা কনস্টিটিউয়েন্সি দোটানি হয়েছে যে সিদ্ধে আমাদের বাইয়ে সারা কাম করিল, সিদ্ধে আমাদের বাইয়ে যে কাম করছে 3টা বা 4টা করছে কনস্টিটিউয়েন্সি, এর তো বেশ করছে না, কিন্তু এগুলো তো অবহেলা করে ভাঙছে না। এখন হইল কি এই যে পিএমজিএসওয়াই রাস্তা হয়েছে, যেটা আমি সেকেন্ড টাইম এমএলএ হওয়ার পরে পিএমজিএসওয়াই রাস্তাগুলো হয়েছে, আর এখন সারা আসাম ওইটা আমার পিএমজিএসওয়াই রাস্তা ভাঙি গেছে, রিপেয়ারিং কর না, গভর্নমেন্টে ফান্ড দেন না। ওই যে তালতলা রাস্তা, এটা আমি এটা উত্তরণ করি একটা স্কিম, আমি সিএমকে খুব অনুরোধ করি এটা স্যাংশন করাইছি। ওই যে বাহাদুরপুর থেকে যেটা জনকল্যাণ আর তালতলা খালাস হওয়া যেটা রাস্তা, এই রাস্তা 10 কোটি টাকা এটা ফাইন্যান্সও আছে, বোধহয় হয়তো এপ্রিলও বোধহয় এটা স্যাংশন হয়ে যায়, এটা টেন্ডার হইব, এই পজিশনও আছে। আমার কোয়েকশন হইল বিধায়ক সাহেবের কাছে, আমরা জানি কয়লা এবং লাইমস্টোনের সিন্ডিকেট বানি হয়েছে, বিশেষ করে কয়লা এবং লাইমস্টোনের সিন্ডিকেট বোয়ার পরে এরপরে কয়লা লাইমস্টোন লইয়া হওয়ার পরে হাইলাকান্দি এমপিআই এবং করিমগঞ্জ এমপিআই লাখ লাখ টাকা ডিমান্ড করে, যে টাকাটা ডিমান্ড করে জিগানির পরে কয় এটা এমএলএ এমপি মন্ত্রী মিনিস্টারের বাট। এটার থেকে আপনার কত টাকা বাট আয় এবং আপনি কত টাকা বাট পান, বা আপনি এটা সত্যি নেই? এখন কত হইল আমি কই, আমরা তো বিরোধী দলের এমএলএ। এখন এটা সত্যি যে সিন্ডিকেট ইনডাইরেক্টলি চলের, এটাকে অস্বীকার করতো না। কারণ সিন্ডিকেটের লাগিয়া জিনিসপত্রের দাম বাড়ছে, ইটের দাম বাড়ছে, এটার লাগিয়া বিভিন্ন সময় আমরা প্রতিবাদও করছি। গতদিন আপনারা জানেন যখন ইনচার্জ মিনিস্টার করিমগঞ্জ অফিসও মানে ডিসি অফিসও একটা কনফারেন্স হলো, একটা মিটিং হয়েছিল, তখন আমরা বারবার অভিযোগ সিএমওর কাছে দিছিলাম যে সিন্ডিকেট, কয়লার সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট চলে, আপনারা ইমিডিয়েট বন্ধ করেন। তখন কয়লার সিন্ডিকেট এবং পাথরের সিন্ডিকেট বন্ধ করার লাগি কিতা জিনিস বুঝার লাগিয়া 3 মন্ত্রীরে পাঠাইয়া দিছিলা সিএমএ। 3 মন্ত্রী আইসলা করিমগঞ্জ, আইয়া ডিসি অফিসও কনফারেন্স হলো, একটা মিটিং বইছিল, কেউ কোনো মাত মাতে না, ইন পক্ষর বিপক্ষ সারা এমএলএ হল আসলা। সিন্ডিকেট কিতা সিএমএ যখন আমরা বারে ইয়ে করছি মাত হয়েছে, কিন্তু কোনো ক্লিয়ারলি কেউ কয় না। তখন আমিও খবর লইয়া জানবা, পেপার পত্রিকা বিভিন্ন আমার কিছু খারাপও পাইছেন অনেকে। আমি সিন্ডিকেট কিতা জিনিস বুঝাইয়া দিছিলাম যে সিন্ডিকেট হইল কি ও জিনিস যে বৈধ কাগজপত্র তাহার বাদেও গাড়ি আটকাইয়া রাখা হয় 10-15 দিন। তখন গাড়ির ড্রাইভার হকলে মালিক হকলে গাড়ি ছুটাইয়া নিবার লাগিয়া লাখ টাকা দিয়া পুলিশে দিয়াও গাড়িটা ছুটাইয়া নয়, আনিয়া কাগজ
পত্র থাকার বাদেও যখন টাকা দেওয়া লাগে দিয়া এক টন কয়লার দাম যদি আজকে হয়তো 7,000 টাকায় মানুষ পাইলেও না, এই কয়লার দাম 12-14,000 হয়। 12,000-14,000 টাকা দিয়ে যদি কয়লা একজনে কিনিয়া টন কিনিয়া যদি ইট বাট্টা ইটও লাগায়, কিন্তু ইটের দাম অটোমেটিক 12,000 টাকা হইব, 11,000 টাকা হইব। আর যদি 8,000 টাকা করিয়া এক টন কয়লা যদি নিয়া যদি মানুষে ইট বানায়, তো ইটর 8,000 টাকা হইল না। গতিকে এটা হইল কি ইনডাইরেক্টলি দায়ী হইল গিয়া যারা প্রশাসনের মানুষ তারাও আটকায়, এবং ইনডাইরেক্টলি পুলিশে যদি আটকায় নিশ্চয় তার উপরে একটা বড় হাত না থাকলে এটা করতে পারতো নাই। ওটার নামও সিন্ডিকেট। গতিকে এটা খোয়ার বাদে বহুতে খারাপ হয়েছে, এগুলি তর্ক বিতর্ক হয়েছে। এখন কত হইল সিন্ডিকেটটা বন্ধ করা বিরোধী দলের কোনো এমএলএ পারত নাই, এটা বন্ধ করতে লাগবে সরকারে। এবং এটার লাগিয়া যে একটা আমভাবে একটা প্রতিবাদ বিভিন্ন গ্রুপ থেকে দল থেকে হওয়া দরকার। তখন ওই সমস্ত জিনিস যদি বন্ধ হয়, আজকে সুপারি বন্ধ হয়েছে, সুপারি ব্রাহ্মিস সুপারির নামে সুপারি বন্ধ হয়েছে। সুপারি বন্ধ হইতে গিয়ে আমরা দেশি সুপারি বন্ধ হয়েছে। এখন জেনুইন যারা আমরা দেশের যেটা সুপারি, আজকে আপনার সুপারি যদি প্রপারলি সুপারিটা যদি মানুষে যদি কারবারি হলে যদি বাইরে ব্যস্ত পারতো, তে অন্তত এক বি সুপারি কমিলে হইলে 1500 টাকা বিকলো নে। সুপারি দাম না করতে গিয়ে মাত্র মানুষের দাম, মানে যারা কৃষকেরা দাম পান না। আর ও দেশি সুপারি বিদেশি সুপারি আটকানে গিয়া দেশি সুপারি আটকাইয়া মানুষের ক্ষতিগ্রস্ত করার। আজকে লাইমস্টোন ঠিকও লাইমস্টোনের লাগিয়া আটকাইয়া শেষ পর্যন্ত ফল কি দেওয়ার, যে ফলর ও যে লাইমস্টোন যার বাংলাদেশ যার, কিন্তু একজন মানুষ পয়সার এখন পয়সা লাওয়ার। আমরা বিরোধী দলের মানুষের যদি মাথিয়াও এটার দেখুন খুইলেও তো অ্যাসেম্বলিতে আপনারা দেখছেন খুইলেও এটা এরা স্বীকারও হয় নাই কোনো সিন্ডিকেট আছে করিয়া। কিন্তু প্র্যাকটিক্যালি এটা হলো কি সরকারের পক্ষ থেকে এটা স্টেপ লওয়া লাগবো, না লওয়া পর্যন্ত এটা বন্ধ হইতো না। তো অত লম্বা একটা শো হইছে, অলমোস্ট 2 ঘন্টা 15 মিনিটের মতো হইছে। তো আপনারা সবরে বরাক কণ্ঠর দ্বারা এই পরিচালিত আজকের জনতার আদালত যে প্রোগ্রাম আমরা আজকে এটার স্পন্সরশিপ দিছিলা ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন। তো আমরা বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থেকে এখানে উপস্থিত আপনারা সবরে অশেষ ধন্যবাদ জানাই। আর আমরা এখানে উপস্থিত হই এই প্রোগ্রামটারে সাকসেস করার লগে। তৎসঙ্গে দক্ষিণ করিমগঞ্জের মাননীয় বিধায়ক মিস্টার সিদ্দিক আহমদের শরীর অসুস্থ থাকার পরেও যেন অলমোস্ট 2.5 ঘন্টা এখানে বইয়া এই কোয়েশ্চন গুলার অত্যন্ত সুন্দরভাবে যে আরোপ যেগুলা লাগছে এগুলার মানে জবাব দেওয়ার লগে অশেষ ধন্যবাদ জানাই। আর তৎসঙ্গে আপনারা এখানে যত যে বা যারা এখানে উপস্থিত আছেন হিন্দু মুসলিম সবার কাছে একটা আমরা বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট হইল গিয়া তান মানে তাড়াতাড়ি মানে গেট ওয়েল সুন করার লগে আপনারা সবে ঈশ্বর ভগবান আল্লাহর কাছে প্রার্থনা করবা আর তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থেকে। এখন আমরা আজকের এখানের জাজ লীলামবাজার কলেজের সিনিয়র মোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাম ফর্মার একাডেমিক ইনচার্জ ডক্টর SN চৌধুরী সাড্ডে হইয়ার আজকের বিধায়কের উপরে যে আরোপ যেগুলা লাগছে এগুলা রায় শুনানির লগে। জনতার আদালতে জনতার রায় সর্বা। আজকে এই বরাক রায় দেবার আগে কিছু কথা বলতে চাই। এই বরাক কণ্ঠ পরিবারকে আমি ধন্যবাদ জানাই যে এই জনতার আদালতের একটা পরিকাঠামো তৈরি করার জন্য। তো সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি এখানে এসে একটাই উপলব্ধি করতে পেরেছি যে দক্ষিণ করিমগঞ্জের জনতা খুবই মানে স্মার্ট, মানে গণতান্ত্রিকভাবে ওনারা খুবই সচেতন, যার জন্য স্বতঃস্ফূর্তভাবে ওনারা ওনাদের মাননীয় বিধায়ককে অনেকগুলো প্রশ্ন করতে পেরেছেন, কোনো ভয়ভীতি না রেখে প্রশ্ন করেছেন। সেজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সত্যি ওনারা বুদ্ধিমান। আর এখানে আমাদের যে যে আরোপগুলো মানে লাগিয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী সিদ্দিক আহমেদের উপর, তা আমি খুব সুন্দরভাবে ওনার আনসারগুলো বা ওনার উত্তরগুলো আমি দেখলাম। তো আমি ওনার উপরে যে যে আরোপ যেগুলো লেগেছে খুব সুন্দরভাবে উনি ডিফেন্ড করতে পেরেছেন। তো আমি ওনাকে আজকের এই রায়ে মানে এই বলবো ডাইরেক্টলি বেকসুর খালাস। ধন্যবাদ। আমি বরাক কণ্ঠ পরিবারকে অশেষ ধন্যবাদ জানাই। ওনারা এত সুন্দরভাবে
আজকের যে প্রোগ্রামের আয়োজন করেছেন এবং ওনাদের যে আজকে অনেক দিন থেকেই আমরা দেখেছি ওনারা যেভাবে সুন্দরভাবে ওনাদের যে অর্গানাইজেশন যেভাবে কাজ করছে জনসাধারণের জন্য, জনসাধারণ উপকৃত হচ্ছেন। আজকে আপনারা অনেক দূর দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আশা করি এখানে এসে আপনারা অনেক সময়ও দিয়েছেন। আমিও আপনাদের সামনে কিছু সময় দিতে পেরেছি। সবাইকে আমার আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জ্ঞাপন করে আমার সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।